এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে আমাদের হোক্কাইডো ট্রিপের দ্বিতীয় দিন। গতকালকে রাত্রে মানে প্রথম দিনটা আমাদের ভীষণ ভালোভাবে কেটেছে, তা আমি তোমাদেরকে সবটাই শেয়ার করেছি। তো আজকে গতকালকে রাত্রে অ্যাকচুয়ালি ঘুমোতে ঘুমোতে প্রায় 12:30 মতো বেজে গেছিলো, তো অনেকটাই লেট হয়ে গেছে। তবে আজকে সকালে উঠেছি ওই 5টার দিক করে, কেননা আমাদের তাড়াতাড়ি করে রেডি হয়ে স্টেশনে পৌঁছতে হবে। আর আমাদের হোটেল থেকে স্টেশনটা বেশ খানিকটা দূরে রয়েছে। তো এখন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে স্নান টান কমপ্লিট হয়ে গেছি আর একদম রেডি হয়ে গেছি। তো সকালে উঠে ভাবলাম 2 কাপ কফি বানাবো। তবে এই ছোটো ছোটো কফির প্যাকেট আর মাচা টিয়ের প্যাকেটটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তবে হোটেল থেকেও সার্ভ করেছিল, ওই অ্যাপেল টি ছিল, ও চা টি ছিল, তবে ওটা আর খাইনি। ভাবলাম সকাল সকাল মাথা যন্ত্রণা করছে কেন জানি না। তো চলো, আজকে আমাদের ঘোরার দ্বিতীয় দিন। কোথায় কি ঘুরি, কিভাবে কাটাই, কিভাবে এনজয় করি, কোন কোন জায়গায় এক্সপ্লোর করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। এই তো 6:45 থেকে বাস ধরবো নাকি, 6:45 দিক করে বাসে উঠবো, তখন থেকে তোমাদের সঙ্গে স্টার্ট করছি। চলো, বাই বাই। রেডি হয়ে গেছি আমরা। আজকেও 4-5টা করে কোট পরেছি নাকি, একদম। কালকে এতগুলো পরে এসেছি বলে না ঠান্ডা লাগেনি, কষ্ট হয়নি। তবে কালকে আমার এই হাতটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো দেখা যাক আজকে কি হয়। তার জন্য আমি একটা ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর তোমরা দেখলেও তোমরাও অবাক হবে। আমি প্রথমে জানতাম না, জেনে জিনিসটা আমারও ভীষণ অবাক লেগেছে। তো চলো, এবার রেডি হয়ে গেছি। এবার যাবো, 6:45 বাস রয়েছে, আমরা তার আগেই রেডি হয়ে গেছি। আর এই তো এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর এই হচ্ছে আমাদের হোমস্টের সামনের গেটটা। এখন দিনের আলোতে এই বরফের চাদরে ঢাকা চারদিকটাকে দেখতে ভীষণ ভালো লাগছে। আর দেখো, এর পাশে রেখেছে একটা ছোট্ট এই যে ভেন্ডিং মেশিন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পানীয় জিনিস পাওয়া যায়, একদম গরম গরম। তার উপরেও কিন্তু এই বরফের চূড়ার মতো হয়ে গিয়েছে। ভারত যাত্রী এখন কত -12। 12 হ্যাঁ, মানে -7, তো ফিল লাইক -12। তবে ঠান্ডা লাগছে না, 4-5টা কোটিং পরেছি বলে। আজকের গেট আপ হচ্ছে এইটা। তবে জানো তো, গতকালকে রাত্রে এই বরফ ঢাকা চারদিকটা দেখে যতটা না ভালো লেগেছিল আমার, এই দিনের আলোতে দেখে যেন আরও বীভৎস লাগছে। তারপর ওই তো বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আমরা পৌঁছে গেছি এই সাপ্পোরো স্টেশনে। তো ওয়াক করেই এসছি, ওই 15 মিনিট মতো লাগলো। তবে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। আজকে আমরা ট্রেনে করে ঘুরবো না, ঘুরবো বাসে করে। এই ট্রিপটা করার প্রায় 3 মাস আগে থেকেই আমরা এই জাপানের একটি ক্লুক বলে অ্যাপ রয়েছে, ওখান থেকে এই বাসের সিট রিজার্ভ করে রেখেছিলাম। তবে এই সাপ্পোরো শহরে ঘোরার তো অনেক জায়গা রয়েছে, তবে কোন কোন ডেস্টিনেশন আমরা কভার করতে চাই, তো সেই হিসাবে আমরা বাস বুক করেছিলাম। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে সারি সারি ধরে কত পর্যটক দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে রয়েছে বাসগুলো। তো বাসটার টাইমিং ছিল ওই 7:50 থেকে 8টার মধ্যে। তবে তার মধ্যেই আমরা বাসে এসে একটা নিজের মতো ভালো জায়গা দেখে বসেও গেছিলাম। এখন বাসে উঠে পড়েছি, এবার বাস সব জায়গায় আমাদেরকে ঘোরাবে। চলো। তবে বাসে ওঠার আগে, যেহেতু সারাটা দিন এই বাসে করে চারদিকে ঘুরবো, তো তার জন্য বেশ কিছু খাবার আমরা 7-Eleven থেকে কিনে নিয়ে এসেছি। এই শুকনো কিছু খাবার, এখানে রয়েছে বিস্কিট, কেক, কিছু চিপস রয়েছে, এই সব আর কি। আর সঙ্গে কফি নিয়েছিলাম। তো এই তো এখন আমাদের শুরু হয়ে গেল জার্নি, পুরো রাত্রি পর্যন্ত চলবে, ওই সন্ধ্যে 7টা কি 8টা পর্যন্ত। আর এই হচ্ছে আমাদের গাইড, যে সারাদিন আমাদের গাইড করবে কোথায় কোথায় ঘুরতে হবে না করতে হবে। এই 1 hour slower. So no worry, but we still have to find a rest stop for the bathroom in the middle. So make your bladder, always empty. Not bladder, container, sorry.
What? সেকেন্ড ডের জার্নি আমাদের স্টার্ট হয়ে গেল। এখন আমরা প্রায় 2 ঘন্টা জার্নি করে একটা ডেস্টিনেশনে পৌঁছবো। তো নাম হচ্ছে আসাহি কাবা। তবে তার আগেই আমার জোর খিদে পেয়ে গেছে, তাই এখানে বিস্কিটটা বের করে খাচ্ছিলাম। তো সকালে উঠেও একটু কফি আর 2টো বিস্কিট খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। আর আমাদের যিনি গাইড ছিলেন উনিও না পুরো রাস্তাটা জুড়ে বেশ মজার যোগ করতে করতে গেছে, যাতে সবাই এই পুরো জার্নিটাকে বেশ এনজয় করে কাটাতে পারে। এখন আমরা আছি অন দ্য ওয়ে অফ আসাহি কাবা জু, সাপ্পোরো। প্রচণ্ড স্নোফল হচ্ছে, বাস কিছুক্ষণের জন্য হল্ট করেছে এখানে, সবাই এই যে ওয়াশরুম যাচ্ছে। কি পরিমাণ স্নোফল হচ্ছে আর কি অবস্থা চারদিকটা, ভাবা যায়। তো আবার বাস জার্নি শুরু হয়ে গেল। তো আসাহি কাবা আর আসতে বেশ কিছুক্ষণ বাকি রয়েছে, ওই তো 15 মিনিট মতো। তো তার আগে আমি ভাবলাম আজকে যেটা সব থেকে বড় ওষুধ ওটাই বের করাই। গতকালকে রাত্রে যা সাফার করেছি আমি, ওই জন্য 7-Eleven থেকে একটা জিনিস কিনেছি। এটা হচ্ছে এক ধরনের চারকোল। তো ভেতরে না একটা বেশ সুন্দর পাউচ রয়েছে, ওই পাউচের ভেতরে চারকোলটা রয়েছে। আর এই পাউচটা হাতে রাখলে হাতগুলো বেশ গরম রাখে। প্রায় 16 ঘন্টা পর্যন্ত লেখা রয়েছে যে গরম থাকবে, তবে থাকে কিন্তু ওই 22 ঘন্টার কাছাকাছি। তবে এটাকে তুমি যেভাবে খুশি ব্যবহার করতে পারো। অনেকে শুধু হাতেই রাখে, আবার অনেকে হাতের মধ্যে রেখে গ্লাভসের ভেতরে ঢুকিয়ে রাখে, এতে বেশ গরম রাখে। তবে আমি ভেবেছি এটাকে হাতের চাটুতে রেখে গ্লাভসের ভেতরে হাতটাকে ঢুকিয়ে নেবো, এতে বেশ গরমও থাকবে। আর গতকালকে রাত্রে আঙুলগুলো যন্ত্রণা করছিল, তো ওই আঙুল যন্ত্রণা আমার এখনও বন্ধ করছে। তো মানে প্রায় 4-5 দিন মতো ছিল আর কি। তো যাই হোক, বরফের দেশে আসলে এটা কিন্তু ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস। যারা যারা ঘুরতে যাচ্ছে অবশ্যই কিন্তু সঙ্গে করে নিয়ে যেও। আর এই তো এখন আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি আসাহি কাওয়াতে। এটা হচ্ছে জাপানের এই হোকাইডো আইল্যান্ডের মধ্যে একটা বড় সিটি, মানে সাপ্পোরোর পরে যদি সব থেকে বড় সিটি বলা যেতে পারে সেটা হচ্ছে এই আসাহি কাওয়া। এই আসাহি কাওয়া সব থেকে ফেমাস হচ্ছে চিড়িয়াখানার জন্য। যারা এই সাপ্পোরো শহরে ঘুরতে আসে ওরা কিন্তু একবার হলেও এই আসাহি কাওয়া জুতে অবশ্যই ছুটে আসে, কারণ এটি পেঙ্গুইন প্যারেডের জন্য বিখ্যাত। এখানে যে পেঙ্গুইনগুলো রয়েছে তাদের প্যারেড হয় দিনে 2 বার, একবার 11:30টার সময় হয় আর একবার হয় 2:30টার সময়। তবে আমাদের যে গাইড ছিলেন উনি বলছিলেন হয়তো আমরা সময় মতো পৌঁছতে না পারি, হয়তো পেঙ্গুইন প্যারেড দেখতে না পারি। তবে উনি আমাদের ঠিক সময় মতো পৌঁছে দিয়েছেন। আর যাতে আমরা পেঙ্গুইন প্যারেডটা দেখতে পারি তাই বাস থেকে তাড়াতাড়ি করে নেমে দৌড়ে আমাদেরকে জায়গা মতো পৌঁছেও দিয়েছিলেন। জীবনে এই প্রথমবার পেঙ্গুইন দেখলাম, আর তার সঙ্গে তাদের প্যারেড। কি সুন্দর হেঁটে চলেছে কিউটভাবে, দেখে মন প্রাণ দুটোই শান্তি হয়ে গেল। কি যে ভালো লাগছে, ওটাই দেখার জন্য ছুটে এসছি এমনভাবেই বরফের উপর দিয়ে। তো যাই হোক, ওদেরকে এখন ওরা যেখানে থাকে সেখানেই রেখে দিল। এদিকে দেখছি একটা পেঙ্গুইন এমনভাবে একদিকে তাকিয়ে রয়েছে, সে যে কী যে ভাবছে সেই জানে। আর এদিকে বাকি পেঙ্গুইনগুলো নিজেদের মতো অ্যাক্টিভিটি করছিল। তো যাই হোক, ওখানে এদেরকে বেশ খানিকক্ষণ দেখে মনটা জুড়িয়ে তারপরে আবার এসছি আমরা সিল মিউজিয়ামে। তবে এই সিল মাছগুলোকে ভেতর থেকে আর বাইরের থেকে দুদিক থেকেই দেখা যায়। তো প্রথমে আমরা ভেতরে ঢুকে গেছিলাম। ভেতর থেকে দেখার বেশি মজা রয়েছে, কারণ এখানে না টিউবের মতো ব্যবস্থা করে রেখেছে। তো টিউব দিয়ে যখন এই মাছগুলো যাওয়া আসা করছিল তখন ওদেরকে দেখে বেশ ভালোই লাগছিল, আর খানিকটা এইরকম লাগছিল। তবে বাইরের থেকে দেখে আরও বেশি ভালো লাগছে। চলো একবার বাইরের থেকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। 斜めに上がっとる。 সাবধান, মোবাইলে না পড়ে।見て今一匹おるやろ。ちっちゃい人。上におるやん。寝そうやん。右におるやろ。এখানে দুদিকে কিন্তু এই যে ভেন্ডিং মেশিন রয়েছে, এখান থেকে জল, কফি সমস্ত কিছুই কিন্তু এখানেও পাওয়া যাবে। যে মানুষ আসছে একে একে এখানে নিয়ে প্রয়োজন মতো নেওয়া যাবে। এছাড়া এই যে এখানে ক্যাফে রয়েছে, হ্যাঁ, এই যে ভালুক টালুক পাওয়া যায়, জু ক্লাব। ছোট্ট একটা যে ক্যাফে টাইপের রয়েছে।
এখানে আইসক্রিমও পাওয়া যায়। এই যে চলো এবার আমরা যাব উপরের দিকে উঠবো। এই সিঁড়ি আর সিঁড়ি নেই, কি অবস্থা দেখেছো সিঁড়িতে? কেমন এনজয় করছে বলো? ফাটাফাটি একদম ফাটাফাটি বলো, জমে যাচ্ছি বাট এনজয় আনলিমিটেড। দারুণ লাগছে, চারদিকটা বরফের চাদরে ঘেরা, কি সুন্দর লাগছে। জায়গায় জায়গায় স্নো দিয়ে মানে এই বরফ দিয়ে সুন্দর সুন্দর স্ট্যাচু তৈরি করে রেখেছে। দেখাই চলো, এটা কি ভালো? পোলার বিয়ার। হ্যাঁ পোলার বিয়ার, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো পুরোটা বরফ দিয়ে তৈরি করে দিয়েছে স্ট্যাচুটা, দুর্দান্ত লাগছে দেখতে। এই বরফের উপর হাঁটতে কিন্তু হেভি লাগছে, দারুণ লাগছে। আবার কিছু দূর যেতেই দেখতে পেলাম এরকম কিউট দুটো স্নোম্যানকে তো বানিয়ে রেখেছে। এই পুরো জুটাতে জায়গায় জায়গায় কিন্তু এরকম ছোট ছোট কিছু কিউট কিউট বরফের তৈরি মূর্তি কিন্তু দেখতে পাওয়া যায়। তারপর এই যে এখন আমরা যাচ্ছি যেখানে এই বাকি অ্যানিমেলগুলোকে রাখা আছে, তো তার মধ্যে আমরা দুজনে এই বরফ নিয়ে খেলতে ব্যস্ত, কারণ এইরকম টুকুটাকে একটু মজা না করলে তাই বরফের দেশে আসা কিন্তু একদমই বৃথা যায় তা আমার মনে হয়। তবে তা সেটা কিন্তু আমরা একদমই হতে দিইনি, যতটা পেরেছি নিজেদের মধ্যে মজা এনজয় করার চেষ্টা করেছি। তারপর এই যে এখন আমরা আবার যাচ্ছি হিপোপটেমাস দেখতে, মানে জলহস্তী। তবে ভেতরে ঢুকতেই না এমন বাজে একটা স্মেল নাকে এলো, মনে হচ্ছিল আমি তখনই আবার বাইরে ব্যাক করে যাই। তবে ইচ্ছা করেনি, মনে হলো যাই একবার গিয়ে ঢুকে আসি। তো ভেতরে ঢুকতেই উপর থেকে তেমনভাবে দেখতে পাচ্ছিলাম না, তারপর আমরা একদম নিচে চলে গেছিলাম। তো ওখান থেকে বেশ সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম যখন এইভাবে বারবার ঘুরে 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 যাচ্ছিল আসছিল, দেখে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। আর তার সঙ্গে ওদের পাগুলো দেখো কত ছোট ছোট কিউট কিউট, আমি প্রথমবার দেখলাম। আর তার সঙ্গে জলটা কী যে পরিমাণ নোংরা সে আর বলার নয়। এবার যাব পোলার বিয়ার মিউজিয়ামে। এই যে লেখা আছে জাপানিসে, তার উপরে বরফের কেমন আস্তরণ পড়েছে। তো আমরা ভেতরে এসে এই একটি বিয়ার দেখতে পেয়েছি। প্রথমে ভাবলাম মনে হয় একটি বিয়ারই রয়েছে, তবে বাইরের থেকে ঘুরে ঘুরে যখন দেখছিলাম ওখানে প্রায় 3-4টে মতো পোলার বিয়ার ছিল। এই যে একটা সাইড দিয়ে এরকম জল দিয়ে ঘেরা রয়েছে, আর একটা সাইডে এই তারের জালি করে ঘেরা রয়েছিল। তারপর কিছু দূর যেতেই দেখতে পেলাম আমাদের বাঘ মামাকে। আমি তো জানতামই না যে এই রকম ওয়েদারেও বাঘ হয়তো থাকতে পারে এত ঠান্ডার মধ্যে। এর যাত্রা হয়তো অন্য কিছু হবে, তবে বাঘ দেখে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। এর আগে চিড়িয়াখানায় বাঘ দেখেছি, তবে এত কাছ থেকে কখনো আমার দেখা হয়েছিল না। তারপর আবার চলে এসেছি এখন ডিয়ার পার্কে। আর এই হরিণগুলো দেখো একদম অন্য ধরনের। জাপানে আমি যত জায়গায় গেছি হরিণগুলো কিন্তু এই একই রকমের, আমাদের মতো নয়। আমাদের হরিণের উপরে কি সুন্দর ডিজাইন থাকে, তাই না? এখন আমরা এসেছি শিম্পাঞ্জি দেখতে। তো এদেরকে যেখানে রাখা হয়েছে সেখানে একটা ছোট্ট গোলকের মতো রয়েছে, তো ওরা দুটিতে মিলে এসে এরকম অঙ্গভঙ্গি করছিল। ওদেরকে দেখে কি যে হাসি পাচ্ছিল। বেশিরভাগ সময় ওরা ভেতরে গাছগুলো রয়েছে ওখানে দোল খায়, তবে মাঝে মধ্যে এই জায়গাটিতে এসে বসে থাকে। তো আমরা একদম পারফেক্ট সময় গেছিলাম। তো এইভাবে আরও বেশ কিছু অ্যানিমেলস আমরা দেখেছি। শীতপ্রধান দেশে যে সমস্ত অ্যানিমেলগুলো থাকে তো সবগুলো এখানে প্রায় রাখা ছিল। তবে আরও বেশ কিছু দেখেছিলাম, সেগুলো তোলা হয়নি কারণ এতটাই ভেতরে ঢুকেছিল যে ওদেরকে না খালি চোখে দেখা গেল, ফোনে ঠিক আসছিল না আর কি। তারপর এই তো আরও বেশ কিছু জায়গা আমরা এক্সপ্লোর করলাম। আর এই হচ্ছে আসাহিকাওয়া জুয়ের পুরো জায়গাটা। আমরা অনেকটা উপরে উঠে এসেছি, আর উপর থেকে পুরো জায়গাটাকে দেখতে কি যে বিভৎস লাগছে। আর এই গাছগুলোতে যখন এই যে বরফগুলো পড়েছে তার সৌন্দর্য কম কিছুই নয়। এই বরফের দেশে এসে এরকম টুকিটা কিছু খুনসুটি করবো না তা কি এখনো হয়? আর এই জুয়ের ভেতরে এই পুরো লম্বা রাস্তা ধরে এরকম সিঁড়ি রয়েছে, আর সিঁড়ির উপরে যে বরফগুলো পড়েছে এমন স্লিপারি হয়েছে, হাঁটাচলা করতে ভীষণ অসুবিধা হচ্ছে সবার। তো যাই হোক, তারপরে আমরা সমস্ত কিছু দেখে এখন চলে এসেছি পাশে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে। আমাদের যিনি গাইড উনি আমাদেরকে সময় দিয়েছিলেন ওই 2.5 ঘন্টা, তার মধ্যেই কিন্তু সব কিছু দেখে এই রেস্টুরেন্টে এসে মিট আপ করতে হবে। তারপর এখান থেকে সবাই আবার একজোট হয়ে বাসে উঠে আবার অন্য জায়গায় রওনা দেব। তো এখানে এসে আমরা ভাবলাম কিছু খাবার খেয়ে নিই, কারণ এরপরে আবার কখন সময় পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। তাই আমরা এখানে এই চিকেন ফ্রাইসের ছোটো ছোটো বাকেটগুলো পাওয়া যাচ্ছিলো, তো সেটাই একটা কিনেছি, এটাই এখন দুজনে মিলে খাবো। আর তার পাশে একটা ছোট্ট গিফট শপও ছিল, তো সেখান থেকে আমরা কিছু গিফট কিনেছি, সেটা না হয় তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর এই তো এইভাবেই আজকে পুরো দিনটা ঘোরাঘুরি করে কাটবে, আর তোমাদের সঙ্গে আমি সবটা জিনিস শেয়ার
শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। নতুন নতুন জায়গা, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করছি, আর সে সব কিছু তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করছি। আমরা তো খুব এনজয় করেছি, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।